হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। স্বৈরতন্ত্র অথবা একনায়কতন্ত্র, এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। বর্তমান প্রেক্ষাপট এবং বিশেষ করে বিএনপিকে নিয়ে একটু কিছু কথা বলার চেষ্টা করব। তো কথাগুলো বলার আগে আমি বলে রাখি, বিএনপি আমরা আজকেও একটি সংবাদে দেখেছি, যেই সংবাদটিতে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ফেসবুকে একটা পোস্ট দেখেছি, যেখানে তিনি বলেছেন সেই জিয়াউর রহমানের বিএনপিকে তিনি বর্তমান সময়ে খুঁজে পাচ্ছেন না। এবং আরও একটি জায়গায় তিনি বলছেন আওয়ামী লীগের মতো পরিস্থিতি হতে বিএনপির খুব বেশি সময় লাগবে না। এই দুইটা বিষয় কেন বলেছেন সেটার আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্র বিষয়। স্বৈরতন্ত্রটা কি, একনায়কতন্ত্রটা কি? একনায়কতন্ত্রটা হলো আমি দেশের রাজা, আমি সব কিছু, আমার কথায় সব কিছু চলবে। দেশের আইন শৃঙ্খলা, কোর্ট কাচারি, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা ব্যবস্থা, যত ধরনের কার্যক্রম আছে একটা দেশের, একটা রাষ্ট্রের টোটাল রাষ্ট্র কাঠামোটা একজনের কুক্ষিগত করে রাখা, একজন ব্যক্তির মন মতো চালানো, যেখানে সে কাউকে প্রাধান্য দেবে না, কারো সমালোচনা সে শুনবে না, কাউকে জিজ্ঞাসা করবে না যে এটা করা উচিত হবে কিনা। সে তার মন মতো করে পুরো রাষ্ট্র কাঠামোটা চালাবে। সেটাই হলো স্বৈরাচার অথবা একনায়কতন্ত্র। তো স্বৈরাচার একনায়কতন্ত্র নিয়ে কথা বলতে গেলে অনেক বিশাল আলোচনা হয়ে যায়। তবে আমরা যেটার জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি সেটা হলো, বর্তমান সময়ে আমরা বিএনপির মধ্যে একটা আগ্রাসী মনোভাব দেখতে পাচ্ছি, যেটা আসলে বিগত সরকারের আমলে ছিল। আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব। আওয়ামী লীগের যে শাখা ছিল, যেটা ছাত্রলীগ আমরা যার নামে চিনি, সেই ছাত্রলীগের বিভিন্ন নেত্রীরা সময় সময় বক্তব্য দিত, দাম্ভিকতাপূর্ণ বক্তব্য দিত, আমরা এই করে ফেলবো, আমরা ওই করে ফেলবো, আমাদের উপর আর কেউ নেই। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সেই দায়িত্বটাই নিয়ে নিয়েছে। আমরা রকিব হোসেনের একটা বক্তব্য দেখলাম গতকালকের পত্রিকায়, সেটা হলো আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, ধৈর্য হারিয়ে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না। তিনি সারা দেশকে একটা হুমকি দিচ্ছেন যে আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা যদি বিএনপির পরিচিত মুখ দুদুর দিকে তাকাই, তিনি প্রত্যেক দিন একটা না একটা মন্তব্য করেই যাচ্ছেন। গতকালকেও তিনি মন্তব্য করেছেন যে যদি বর্তমান সরকার যদি নির্বাচনের ডেট না দেয়, নির্বাচনের তারিখ ঘোষণা না করে, তাহলে তারা নিজেরাই তারিখ ঘোষণা করে দেবেন। যেটা বিগত সরকারের আমলে আমরা দেখে এসেছি, তারা তারিখ ঘোষণা করেছেন, নিজেরাই নির্বাচন করেছেন, আমিডামি নির্বাচন করেছেন, কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করে গেছেন। আমরা আরও একটি বিষয় দেখব, আরও একজন পরিচিত মুখ আমির খসরু মাহমুদ, তিনি তার একটি বক্তব্যে বলছেন 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন। তো ওইটাও কিন্তু বিগত সরকারের আমলের একটা বক্তব্য, তিনি কপি মেরে দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিগত সরকারের যে সেই বক্তব্যগুলার সম্পূর্ণরূপে ছায়াটা আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। বিএনপির তারেক রহমানের দিকে তাকাই, তারেক রহমান বিগত দিনে মোটামুটি তিনি সাইলেন্ট ছিলেন। তার দলীয় উচ্চ পর্যায়ের নেত্রীরা যখন বক্তব্য দিয়ে যাচ্ছেন, তখন তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছিলেন। কিন্তু গত সপ্তাহখানেক ধরে আমরা দেখতে পাচ্ছি তিনি নিজেও উগ্র হয়ে উঠেছেন, তিনি নিজেও দাম্ভিকতাপূর্ণ বক্তব্য দিচ্ছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, একটা টাইমলাইন বেঁধে দিচ্ছেন তিনি সরকারকে। আমরা যদি আরও খেয়াল করি, সারা বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই জিনিসগুলোতে বিএনপি সরাসরি জনগণের বিপরীতে গিয়ে দাঁড়িয়ে গেছে, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আমরা যদি খেয়াল করি, সারা বাংলাদেশের প্রত্যেক দিন বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে কোনো না কোনো সংবাদ ভেসে আসছে, যেখানে বিএনপির অন্তর্কোন্দল, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো চলছেই। এবং আমরা যদি খেয়াল করি, গত 3 দিন আগে একটা ফোন কল ভাইরাল হয়েছিল, যেখানে বিএনপির দুজনই বিএনপির, একজন নেতা আরেকজনকে বলছেন গত 17 বছর আমরা খাইনি, এখন আমরা খাবো। তিনি একজন আরেকজনকে বলছেন তুমি আমার এলাকায় এসে টেন্ডার জমা দিও না, এই এলাকার টেন্ডার আমি খাবো। তারা একজন আরেকজনকে আবার এটাও উত্তর দিচ্ছেন যে আপনি যেমন 17 বছর খাননি, আমিও তো খাইনি। তো তাদের যে কার্যকলাপ, তাদের যে ধরনের সংবাদ প্রত্যেক দিন ভেসে আসছে, এবং তাদের নীতি নির্ধারণের পর্যায়ের যে নেতাকর্মীরা, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আসলেই আমরা বিগত সরকারের একটা ছায়া দেখতে পাই, বিগত সরকারের দাম্ভিকতা সেটার একটা আভাস আমরা পাই।
তো আমরা বিএনপিকে বলবো যে স্বৈরতন্ত্র যখন বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ যেহেতু একবার রাস্তায় নেমে রক্ত দিয়ে দেশটাকে রক্ষা করতে পেরেছে, তাহলে আপনারা ভুলে যাবেন না যে এই সাধারণ জনগণই প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে নেমে যেতে পারে। আপনারা সাধারণ জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না। আপনারা সাধারণ জনগণকে বোঝার চেষ্টা করুন, সাধারণ জনগণের পালস বোঝার চেষ্টা করুন। জনতা কি চায়, জনতার চাহিদা বুঝে আপনারা পরিকল্পনা তৈরি করুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যান। বিএনপি একটা, আমরা যে গত 17 বছর দেখেছি মানুষের মধ্যে একটা খুব সুন্দর একটা সিম্পেথি ছিল যে বিএনপি একটা রাজনৈতিক দল যেটাতে আসলে তারা নির্যাতিত, তারা বিভিন্নভাবে নির্যাতিত, বিভিন্নভাবে নিপীড়িত। তো ওই সিম্পেথিটা এটা আপনারা অলরেডি হারিয়ে ফেলেছেন। এখন দিনে দিনে আপনাদের দলীয় কর্মী কমতে শুরু করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় নজর দিন। আমি নিজেও, আপনারা যদি সন্দেহ হয় তাহলে আমি সাক্ষ্য দেখাতে পারি। আমি নিজে 2018 সালে ভোট দিতে গিয়েছিলাম যে বিএনপিকে একটা ভোট দেব, কিন্তু আমি নিজেও এখন বিএনপিকে ঘৃণা করতে শুরু করেছি, বিএনপিকে অপছন্দ করতে শুরু করেছি। বিএনপির কার্যকলাপে আসলে আমি নিজে অতিষ্ঠ। আমি নিজে, আমার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। আসলেই এই বিএনপিকেই কি আমরা সাপোর্ট করে এসেছি? এই বিএনপিকেই কি আমরা পছন্দ করে এসেছি? প্রশ্ন রেখে গেল। আমরা যদি খেয়াল করি, আসিফ আকবরের মতো বিএনপির এক দলীয় কর্মী, যিনি 18 সালে অথবা তার পূর্বে একটা ইলেকশনের সময় জানতে পেরে, মানে আমার কাছাকাছি এলাকার আসিফ আকবর, তিনি নমিনেশন পাবেন এমন একটা কথা উঠেছিল এলাকায়, কিন্তু ওই পর্যায়ের একজন কর্মী তিনি আজকে বলছেন যে বিএনপির কার্যকলাপ এমন পর্যায়ে পৌঁছে গেছে অতি শীঘ্রই তাদের আওয়ামী লীগের মতো অবস্থা হবে। তাহলে চিন্তা করে দেখুন বিএনপির যে নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন তারা আসলে কি করছেন। তারা যে বিএনপি নামক যে রাজনৈতিক দলটা, এটাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছেন। বিগত সরকারের যে দলটা ছিল সেই দলটার কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, তারা ভারতের শতভাগ একটা সাপোর্ট পেয়েছে, শতভাগ নিশ্চয়তা পেয়েছে যে দুনিয়ার যেদিকেই যাক, দুনিয়ার যেই রাষ্ট্র যেদিকেই যাক, ভারত তাদেরকে সাপোর্ট দেবে, ভারত তাদেরকে রক্ষা করবে। আপনাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। পৃথিবীর কোনো দেশ নেই যে দেশ আপনাদের পাশে দাঁড়াবে। বিগত সরকারের নেতাকর্মীরা, উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে বেঁচে গেছে। আপনাদের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। বর্তমান সময়ে ভারত বাংলাদেশের উপরে যেভাবে আগ্রাসন চালানোর চেষ্টা করছে, যে এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আপনাদের একটা নেতাকর্মীও ভারতে ঢুকতে পারবে না। বাংলাদেশ ছেড়ে যাওয়া তো দূরের কথা। এখনও সময় আছে, আপনারা পরিবর্তন হন, আপনাদের পরিকল্পনায় পরিবর্তন আনুন, আপনাদের দলীয় কার্যক্রমগুলো সংযত করুন, জনবান্ধব করুন, জনতার কাজ করুন, জনতার কাতারে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।